আসসালামু আলাইকুম সবাইকে। জৈব রসায়নের 36তম লেকচারে আজকে আমরা প্রবেশ করলাম। এই লেকচারে আমরা আলোচনা করব SN1 SN2। SN1 এবং SN2 মানে কি আমরা বুঝতে পারি না, আমরা এগুলোর মেকানিজম বুঝি না, আমরা রিঅ্যাকশন বুঝি না এবং পরীক্ষায় কিভাবে প্রশ্ন আসে সেটাও বুঝি না। ওকে, সো আমি বেসিক থেকে স্টার্ট করলাম। খেয়াল করে দেখো, আমি এখানে লিখলাম হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। কি লিখেছি বলো? হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া। এই হ্যালোজেন অ্যালকেনের ফার্স্ট অফ অল হ্যালোজেন অ্যালকেন মানে তো বুঝো। জৈব রসায়ন 36তম লেকচারে এটা বলবো না যে হ্যালোজেন অ্যালকেন বুঝি না। হ্যালোজেন অ্যালকেন মানে কি? অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন যুক্ত থাকবে, সেটাকে বলা হয় হ্যালোজেন অ্যালকেন। সো এই হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া টোটাল কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। লিখে ফেলবো এটা, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন লিখে ফেলো, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে 2 নাম্বারটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। 2 নাম্বারটা কি? অপসারণ বিক্রিয়া। অপসারণ বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া নিয়ে আমরা আজকে কোনো কথা বলবো না, সেজন্য আজকের এই ভিডিওটা খুবই শর্ট হবে। অপসারণ বিক্রিয়া নিয়ে আমরা আজকে কোনো কথা বলবো না, কারণ অপসারণ বিক্রিয়া নিয়ে কথা বললে তুমি নিউক্লিওফিলিক ভুলে যাবা। আর 3 নাম্বার হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। 3 নাম্বারটা কি? ধাতুর সাথে বিক্রিয়া। ধাতুর সাথে বিক্রিয়া। বুঝা গেছে? সো কি কি লিখলাম? নিউক্লিওফিলিক ও প্রতিস্থাপন বিক্রিয়া, অপসারণ বিক্রিয়া, ধাতুর সাথে বিক্রিয়া। সো ধাতুর সাথে বিক্রিয়া মানে অ্যাকচুয়ালি গ্রিডনাট বিকারক। গ্রিডনাট বিকারকের পড়াগুলো এখানে আসবে। সো হ্যালোজেন অ্যালকেনের রাসায়নিক বিক্রিয়া কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, একটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, একটা হচ্ছে ধাতুর সাথে বিক্রিয়া। এই যে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে সেটা একটু আমরা এখন আলোচনা করব। সো নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার ডেফিনিশনটা যদি আলোচনা করি, আমরা বলবো যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া, লিখবো আমি কিভাবে? যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল, যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয়। কি দ্বারা সংগঠিত হয় বলো? নিউক্লিওফিল দ্বারা সংগঠিত হয়। যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয় তাকে বলা হচ্ছে কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আবার বলছি, যে সকল প্রতিস্থাপন বিক্রিয়া নিউক্লিওফাইল দ্বারা সংগঠিত হয়। স্যার এক্সাম্পলটা একটু ব্যাখ্যা করেন। সো এক্সাম্পলটা খেয়াল করে দেখো। এক্সাম্পলটা হচ্ছে এখানে এই জায়গায় লিখতেছে। এক্সাম্পলটা হচ্ছে আমরা ধরো আমরা একটা অ্যালকাইল হ্যালাইড নিলাম, CH3 CH2 Cl, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সলিউশন। সবাই জানো এখানে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। সো এখানে আমরা সবাই জানি যে এখানে পটাশিয়াম হচ্ছে প্লাস, OH হচ্ছে মাইনাস, ক্লোরিন হচ্ছে মাইনাস, আর কার্বন হচ্ছে কি? প্লাস। সো এখন খেয়াল করে দেখো, এই মাইনাস বলতে বোঝানো হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইল দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। আবারও বলছি, এই নিউক্লিওফাইল ওই নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপিত হয়ে কি তৈরি করবে বলো? CH3 CH2 OH প্লাস KCl। অর্থাৎ এটা তৈরি হয়েছে কি? ইথানল। এটা কি তৈরি হয়েছে বলো? ইথানল। এখন প্রশ্ন হচ্ছে, এই যে আমি এখানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া লিখলাম না, এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে 2 ধরনের। সেটা হচ্ছে কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে SN1, একটা হচ্ছে কি SN1, আর একটা হচ্ছে কি SN2। অর্থাৎ একটা হচ্ছে SN1, একটা হচ্ছে SN2। SN1 মানে কি? SN1 মানে হচ্ছে, এটা বাংলা যদি আমি বলি, এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন
নিউক্লিওফিলিক এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 1 এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি 1 আর SN2 হচ্ছে দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 অর্থাৎ এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 1 আর হচ্ছে এক আণবিক দ্বি আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া 2 অর্থাৎ ইংলিশে যদি আমি লিখি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 2 আবারো বলছি ইংলিশে যদি লিখি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন 1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন কি 2 এখন এটাকে সংক্ষেপে বলা হচ্ছে কি যে SN1 এবং SN2 প্রশ্ন হচ্ছে এই SN1 মানে কি এই SN2 মানে কি অর্থাৎ এটার ডেফিনিশনটা কি সো ডেফিনিশনটা আমরা একটা কাজ করে ডেফিনিশনটা আমরা এই জায়গায় লিখে দিই আমরা ফার্স্টে কার ডেফিনিশন লিখব বলো SN1 এর ডেফিনিশনটা আমরা এখানে লিখে নিব SN1 কি বলবো SN1 খেয়াল করে দেখো যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল SN1 মানে বুঝো 1 মানে হচ্ছে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল বিষয়টা তোমাদের কাছে একটু আনইজি লাগতেছে বাট আমার মতো করে লিখো আমি কি বললাম যে সকল আগে আমার মতো করে লিখো আমি সবগুলো বুঝিয়ে দিচ্ছি অবশ্যই আমরা হচ্ছে এখানে কি আলোচনা করব মেকানিজম আলোচনা করব দেখো যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের কি বললাম শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে SN1 নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল সে সকল বিক্রিয়াকে SN1 বিক্রিয়া বলে আগে আমরা SN1 বিক্রিয়া নিয়ে একটু আলোচনা করি আবার বলছি যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল মানে একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে SN1 বিক্রিয়া বলে সো আমরা এখন আলোচনা করব কি জানো আমরা এখন আলোচনা করব মেকানিজম কারণ মেকানিজম আলোচনা না করলে কখন আমি তোমাকে বোঝাতে পারবো না কেন সেটা একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল এবং একটি বিক্রিয়কের কারণে সেটাকে SN1 কেন বলা হচ্ছে অর্থাৎ তোমার মনের মধ্যে যতগুলো প্রশ্ন জাগা শুরু করলো সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে মেকানিজম পড়ানো হলে তো দেরি না করে শুরু করছি মেকানিজম সবাই হচ্ছে ভালোভাবে বোঝার চেষ্টা করো মেকানিজমটা তো শুরু করছি মেকানিজমে ওকে এখন আমরা আলোচনা করব SN1 এর মেকানিজম কিসের আলোচনা করব দেখো SN1 এর মেকানিজম তাই না SN1 এর মেকানিজম তার আগে আমাকে SN1 এর রিঅ্যাকশনটা একটু লিখতে হবে SN1 এর রিঅ্যাকশনটা কি রকম হয় আমি তোমাকে একটু ভালোভাবে বুঝিয়ে বলি খেয়াল করে দেখো এই যে আমি এখানে কার্বন লিখলাম উপরে আমি এখানে অ্যালকাইল মূলক তার পাশে তিনটা করে দিয়ে দিব কয়টা করে দিব তিনটা করে দিব কয়টা করে দিব তিনটা করে দিব তাহলে CCH3 তাই না এই জায়গায় আমি একটা কি করতেছি দেখো খেয়াল করে দেখো এই জায়গায় আমি দিব ক্লোরিন অথবা আমি যে কোনো একটা হ্যালোজেন দিতে পারি আমি এখানে দিলাম পটাশিয়াম হাইড্রোক্সাইড অবশ্যই অ্যাকুয়াস সলিউশন হবে আচ্ছা এখানে তোমরা সবাই জানো কি তৈরি হচ্ছে বলো এই যে ওএসটা কাকে রিপ্লেস করবে ক্লোরিনকে রিপ্লেস করে কি তৈরি করবে অ্যালকোহল তৈরি করবে প্রশ্ন হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল 3 ডিগ্রি অ্যালকোহল কেন মিথাইল মূলক তিনটা আছে না প্লাস কি হবে
KCl হবে। এটাকে বলা হচ্ছে কত ডিগ্রি অ্যালকোহল? 3 ডিগ্রি অ্যালকোহল। বুঝা গেছে? আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে 3 ডিগ্রি অ্যালকোহল যে তৈরি হলো সেটার পিছনে মেকানিজম কি, মেকানিজমটা আমাদেরকে আলোচনা করতে হবে। এবং এটার মেকানিজম আলোচনা করার আরেকটা প্রধান কারণ হচ্ছে কেন এটাকে SN1 বলা হচ্ছে। সো আমরা শুরু করছি প্রথম স্টেপ দিয়ে। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 এ আসো। স্টেপ নাম্বার 1 আমরা কি আলোচনা করব? আমরা আলোচনা করব ফার্স্ট অফ অল আমরা নিব হচ্ছে এই যে 3 ডিগ্রি অ্যালকোহলটা নিচ্ছি, CH3, এরপর হচ্ছে CH3, এরপর হচ্ছে CH3, এরপর হচ্ছে আমি এখানে কি নিব? ক্লোরিন নিব। এখন খেয়াল করে দেখো, সরি প্লাস দিব না, কিছুই দিব না। এটা কি বলো? এটা হচ্ছে একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? এটা কি একটা বলো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। এটা কি বলো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আচ্ছা, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা কি হচ্ছে খেয়াল করে দেখো, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডটা ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে। কি বললাম? ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে স্লো স্টেপ। কি বললাম? 3 ডিগ্রি অ্যালকোহলটা কি করতেছে? ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে। কিভাবে ধীরে ধীরে বিয়োজিত হচ্ছে? এবং ধীরে ধীরে বিয়োজিত হয়ে সে কি তৈরি করলো? সে তৈরি করলো কার্বোক্যাটায়ন। বিয়োজিত কেমন হচ্ছে আমি বলি। কার্বন এবং ক্লোরিনের মধ্যে অবশ্যই হচ্ছে ক্লোরিনের ইলেকট্রননেগেটিভিটি বেশি, সো ক্লোরিন কি করে আলাদা হয়ে যায় ইলেকট্রন নিয়ে। এটা তোমরা সবাই বুঝো, তাই না? আর এখানে কি থাকবে জানো? এখানে থাকবে পজিটিভ, কার্বনের উপরে পজিটিভ। সো কার্বনের উপর যখন পজিটিভ থাকে সেটাকে কি বলা হয়? কার্বোক্যাটায়ন বলে। সো কত ডিগ্রি কার্বোক্যাটায়ন বলবো? 3 ডিগ্রি। কেন? কারণ এটা 3 ডিগ্রি অ্যালকোহল থেকে আসছিল, সো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলা হচ্ছে, তাই না? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। সো স্লো স্টেপ 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। প্রশ্নটা স্লো স্টেপ কেন? এর ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হচ্ছে আমি এই জায়গায় লেখা স্টার্ট করতেছি, খেয়াল করে দেখো। ব্যাখ্যা, এটা আসলে বেশি ঝরে পড়ে গেছে। দেখো ব্যাখ্যাটা কি? ব্যাখ্যাটা হচ্ছে আমি এখানে লেখা স্টার্ট করতেছি, খেয়াল করে দেখো। এটা নষ্ট হয়ে গেছে মার্কার। ব্যাখ্যা দেখো, ব্যাখ্যাটা হচ্ছে যে প্রথম ধাপে এটি কি? এটার অনেকগুলো নাম আছে, যেমন এটাকে বলা হয় 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে পারো। কি বলতে পারো? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। দেখা যাচ্ছে কিনা একটু দেখি। প্রথম ধাপে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে, কি বললাম? আচ্ছা, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড না বলে অন্য নামও বলতে পারো, যেমন ধরো আমি এখানে অবলিক দিলাম বা দিলাম, 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা টারশিয়ারি আর 3 ডিগ্রি বলো সেম কথা। টারশিয়ারি 1 2 3 4 বিউটাইল ক্লোরাইড। টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে, টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে, কি বললাম? ধীরে ধীরে বিয়োজিত হয়ে। 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বা টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড ধীরে ধীরে বিয়োজিত হয়ে, আবার বলতেছি ভাই, ধীরে ধীরে বিয়োজিত হয়ে, একদম স্লোলি বিয়োজিত হয়ে সে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন গঠন করে। ওকে, এবং এই ধাপটি হচ্ছে বিক্রিয়ার সবচেয়ে ধীরতম ধাপ। এবং এই ধাপটি, এখানে আরেকটা কথা লিখবা, এখানে এই ধাপটি হচ্ছে বিক্রিয়ার ধীরতম ধাপ। কেন আমি বুঝাচ্ছি। ধীরতম ধাপ আগে ফার্স্টে লিখে ফেলি। ওকে, আগে ফার্স্টে লিখে ফেলি ধীরতম ধাপ, যার কারণে একে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ বলে। হার
যার কারণে একটি বিক্রিয়াকে কি বলা হয়? হার নির্ধারণকারী ধাপ। আচ্ছা, হার নির্ধারণকারী ধাপ মানে হচ্ছে কি সেটা একটু বলে ফেলি। অর্থাৎ এই ধাপটা বিক্রিয়ার হার নির্ধারণ করবে। আচ্ছা, এখানে কি বলা আছে দেখো, বিক্রিয়ার ধীরতম ধাপ। ধীরতম ধাপ কেন? কারণ এখানে কিন্তু ব্রেকিং করতেছে। এখানে কি করতেছে? ব্রেকিং। মনে রাখবা, প্রেম ভালোবাসাতে ব্রেকিং করা কিন্তু খুবই খুবই কষ্ট, ঠিক আছে? সো কোনো কিছুর ব্রেকিং করা, আমরা যখন বলি ব্রেকআপ হয়ে গেছে তখন খুবই কষ্ট হয়। এমন ব্রেকআপ করাটা কিন্তু খুব ধীরতম ধাপ। হুট করে ব্রেকআপ হয় না, আস্তে আস্তে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে কিন্তু ব্রেকআপ হয়। সো ব্রেকআপ যখন হচ্ছে তখন সেটা খুব ধীর গতিতে হচ্ছে, তো যার কারণে একে বলা হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। আচ্ছা, বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ কেন আমি তোমাকে বলি, কারণ এখানে হার নির্ধারণকারী ধাপটা ডিপেন্ড করতেছে স্লো হওয়ার কারণে। ওকে, মনে রাখবা, ধরো তুমি একটা এক্সাম দিচ্ছ, তুমি যখন একটা এক্সাম দিচ্ছ তখন এক্সাম যখন দিচ্ছ তোমার সেখানে কিন্তু তোমার অনেক বন্ধু বান্ধবীরা এক্সাম দিচ্ছে। ওকে, এবং একটা ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্ট একসাথে তুমি সহ এক্সাম দিচ্ছ। এখন আমি বললাম যে এক্সামটা 30 মিনিট পরে শেষ হবে, 30 মিনিট পরে এক্সামটা শেষ হবে। এখন খেয়াল করে দেখো, ওইখানে 30 জন হচ্ছে স্টুডেন্ট আছে, সাপোজ 30 জনের মধ্যে 29 জন হচ্ছে খাতা দিয়ে ফেলছে, মানে খাতাটা সাবমিট করে ফেলছে। শুধুমাত্র তুমি খাতা এখনো সাবমিট করো নাই, কারণ তুমি অনেক স্লো। এখন স্যারে কি করতেছে? তোমার জন্য ওয়েট করতেছে। কেন? কারণ তুমি হচ্ছে খাতাটা জমা দিলে আমার পরীক্ষাটা অফিসিয়ালি শেষ হবে। এখন তুমি কি করলা? তুমি হচ্ছে লিখতেছো অত স্লোলি লিখতেছো। এখানে তোমার উপরে ডিপেন্ড করতেছে মানে কি, কারণ তুমি হচ্ছে পুরো বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। কারণ তুমি এতই স্লো, তোমারটা শেষ হলেই পুরো পরীক্ষা অফিসিয়ালি শেষ হবে। হ্যাঁ, বলতে পারো যে 30 মিনিট পরে তো পরীক্ষা শেষ হচ্ছে, বাট 30 মিনিট আগে মানে 20 মিনিটের মধ্যে কিন্তু সবাই খাতা জমা দিয়ে ফেলছে। তো 21 মিনিট 22 মিনিট তমতে তুমি এখনো স্টিল লিখতেছো, বাট ওই সময় তুমি যদি খাতা জমা দিয়ে ফেলতে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যেত। বাট তুমি এখনো লেখা শেষ হয় না, তুমি লিখতেছো, তার মানে বোঝা যাচ্ছে তুমি অনেক স্লো। এবং তোমার এই স্লো এর কারণে পুরা পরীক্ষাটা এখনো শেষ হতে পারে নাই। অর্থাৎ তুমি হচ্ছে এখানে স্লোয়েস্ট স্টেপ, যার কারণে তোমাকে বলা হচ্ছে হার নির্ধারণকারী ধাপ। অর্থাৎ যেটা সবচেয়ে স্লো থাকবে তাকে বলা হচ্ছে হার নির্ধারণকারী ধাপ। এবং মাথায় রাখো, এই হার নির্ধারণকারী ধাপে কয়টি বিক্রিয়ক উপস্থিত? একটি, সেজন্য একে বলা হচ্ছে SN1 বিক্রিয়া। আবারও বলছি, যেহেতু এই হার নির্ধারণকারী ধাপে, কি বললাম, যেহেতু এই হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত। শুধুমাত্র কয়টি বিক্রিয়ক উপস্থিত? একটি বিক্রিয়ক উপস্থিত। শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত বা একটি বিক্রিয়ক প্রেজেন্ট, তাই এই বিক্রিয়াকে বলা হচ্ছে SN1 বিক্রিয়া। কারণ SN1 কি ছিল? SN1 ছিল হচ্ছে যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাকে বলা হচ্ছে কি SN1 বিক্রিয়া, অর্থাৎ এক আণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এখন এটাকে এক আণবিক বলার রিজনটা হচ্ছে এটা হচ্ছে ফুল স্লোয়েস্ট একটা স্টেপ। এই স্লোয়েস্ট স্টেপে শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত, অর্থাৎ একটি বিক্রিয়কের ঘনমাত্রা এখানে কি প্রয়োজন হবে, বাকিগুলো দরকার নেই। যেমন আমি স্টেপ 2তে আলোচনা করি। স্টেপ 2তে একটু খেয়াল করে দেখো। স্টেপ 2তে আমরা এখন লিখবো কি জানো? আমরা এখন লিখবো হচ্ছে যে আমি এখন লিখবো হচ্ছে 3 ডিগ্রি কার্বোহাইড্রেট আমি এখন লেখা স্টার্ট করব। কত ডিগ্রি কার্বোহাইড্রেট লেখা স্টার্ট করব? 3 ডিগ্রি কার্বোহাইড্রেটটা লেখা স্টার্ট করব। সো আমি এখানে 3 ডিগ্রি কার্বোহাইড্রেটটা লেখা স্টার্ট করলাম। ওকে, এবং দিলাম 3 ডিগ্রি কার্বোহাইড্রেট প্লাস কি হবে বলো? প্লাস হবে হচ্ছে OH, কারণ এখানে একটা OH আছে না, এই OH মাইনাসটা আসবে। এখন দেখো, এটা হচ্ছে সবচেয়ে ফাস্টেস্ট স্টেপ, খুব দ্রুত গতিতে ঘটবে। কেন? কারণ এখানে হচ্ছে জোড়া লাগতেছে, প্লাসের সাথে মাইনাসের জোড়া লাগা কিন্তু খুব কি সহজ, বাট ব্রেকিং করা খুবই টাফ। আমি দেখো জোড়া খুব ইজিলি লাগাতে পারতেছি, বাট ব্রেকিং করতে গেলে অনেক সময় লাগে। তো যাই হোক, বুঝতে পারছো যে OH হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলটা ইলেকট্রোফাইলের সাথে মানে কার্বোহাইড্রেটের সাথে যুক্ত হয়ে সে কি তৈরি করবে? সে এখানে 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করবে। এখন এখানে একটা কথা আছে, কথাটা হচ্ছে যে এটা যেহেতু হচ্ছে এখানে স্টেপ নাম্বার 2 বলছি না,
এই স্টেপ নাম্বার 2 এর ব্যাখ্যা কি হবে বলো? ব্যাখ্যা হবে এরকম। কি রকম ব্যাখ্যা হবে ভাইয়া? ব্যাখ্যা হবে এরকম, খেয়াল করে দেখো। এখানে দ্বিতীয় ধাপে লিখো, দ্বিতীয় ধাপে বানানটা ভুলেছে। দ্বিতীয় ধাপে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন দ্রুত নিউক্লিওফাইল OH এর সাথে যুক্ত হয়ে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। শেষ। আমার কথা বিলিভ করবে কিনা আমি জানি না। তুমি শুধুমাত্র এটার জন্য তুমি কত নাম্বার পাবা জানো? তুমি 3 মার্কস পাবা। এটা 3 নাম্বারে আসছে পরীক্ষায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধু এটার জন্য তুমি 3 মার্কস পাবা। ক্যান ইউ বিলিভ ইট? এটার জন্য তুমি 3 মার্কস পাবা। SN1 কে কেন SN1 বলা হয়েছে বুঝছো? কারণ এটা বিক্রিয়ার ধীরতম ধাপ। এই ধীরতম ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত। তুমি বলতে পারো ভাইয়া এটাই কি আমরা কাউন্ট করব না? দেখো এখানে মেইন রিঅ্যাকশন কোনটা? মেইন রিঅ্যাকশন কিন্তু এটা। কারণ এটা যদি না হতো এটা হয়েও লাভ হতো না, এটা হলে এটা হচ্ছে। সো এই বিক্রিয়াটা ডিপেন্ড করে এইটার উপরে। তো এখানে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ কোনটা? বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপকে ইংলিশে বলা হয় RDS। RDS মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। রেট ডিটারমাইনিং স্টেপ মানে হচ্ছে বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপ। এটাকে বলা হয় রেট ডিটারমাইনিং স্টেপ। স্লো স্টেপকে বলা হয় RDS। বইয়ের মধ্যে এটা লেখা থাকে RDS। RDS মানে হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। অর্থাৎ সবচেয়ে বেশি দ্রুত মানে সবচেয়ে বেশি ধীর গতিতে ঘটে হচ্ছে এই বিক্রিয়া, এবং ধীর গতিতে ঘটার কারণে এটাকে বলা হয় বিক্রিয়ার হার নির্ধারণকারী। কারণ যে স্লো তার উপরে ডিপেন্ড করতেছে আমার প্রোগ্রামটা শেষ হচ্ছে কিনা হচ্ছে না। সো সবচেয়ে স্লোকে এই স্টেপ, কারণ পুরো বিক্রিয়াটা সামগ্রিক বিক্রিয়াটা কিন্তু এর উপরে নির্ভরশীল। কারণ ও বলতেছে তুই হতে পারলে আমি হব। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, তুমি আগাতে পারলে আমি আগাবো, এখন তুমি আগাতে না পারলে আমি আগাতে পারবো না। তো সেজন্য বিক্রিয়ার হার নির্ধারণকারী ধাপে শুধুমাত্র একটি বিক্রিয়ক উপস্থিত থাকায় এটাকে বলা হয় SN1। SN1 মানে কি? শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। আরেকটা কথা লিখে রাখো, এই SN1 কে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া মানে কি? প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? কোন বিক্রিয়ার গতি যদি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হয় তাকে বলা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। মনে থাকবে তাকে কি বলা হচ্ছে? প্রথম ক্রম বিক্রিয়া। সো আশা করি বোঝাতে পারছি। ওকে, আমরা SN1 শেষ করার পরে এখন আমরা চলে এসেছি SN2 তে। কোথায় পড়াশোনা করব বলো? SN2 তে। SN2 টা কি? দেখো SN2 এর ডেফিনেশনটা যদি আমরা লিখতে চাই আমরা বলবো যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি, যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি, যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে বলা হচ্ছে, অর্থাৎ
অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল। আরেকটা কথা লিখতে পারো, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। উভয়ের ঘনমাত্রার উপর নির্ভরশীল। নির্ভরশীল তাকেই বলা হচ্ছে কি SN2 বিক্রিয়া, তাকেই বলা হচ্ছে কি SN2 বিক্রিয়া। শেষ। এখন প্রশ্ন তো ভাইয়া দুইটি বিক্রিয়ার উপর কেমন নির্ভরশীল? আচ্ছা খেয়াল করে দেখো। আচ্ছা আমরা একটা কথা এখানে লিখতে ভুলে গেছিলাম SN1 এর ক্ষেত্রে, যে SN1টা 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে। লিখে ফেলবো 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে। তাই না? SN1টা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে, আর SN2টা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে। SN2টা কি 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে। তাহলে SN1টা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে, আর 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে SN2টা সহজে ঘটে। স্যার কিচ্ছু বুঝি নেই। আচ্ছা আমরা চলে যাচ্ছি এখন তাহলে মেকানিজমে। মেকানিজম আমরা যদি না পড়ি আমরা কখনো SN2 এর এই ডেফিনিশনটা বুঝতে পারবো না, তাই না? আচ্ছা ফার্স্ট অফ অল আমাদেরকে রিঅ্যাকশনটা একটু পড়তে হবে। সো রিঅ্যাকশনটা একটু পড়ে ফেলি। রিঅ্যাকশনটা হচ্ছে খুবই সিম্পল, CH3 CH2 Cl প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দিলে CH3 CH2OH প্লাস পটাশিয়াম ক্লোরাইড। এটা হচ্ছে SN2 এর রিঅ্যাকশন। SN1 এর রিঅ্যাকশন ছিল 3 ডিগ্রি অ্যালকোহল, আর SN2 এর রিঅ্যাকশন হবে 1 ডিগ্রি অ্যালকোহলের জন্য। আচ্ছা এখন খেয়াল করে দেখো মেকানিজম কেন হচ্ছে, কেন এটা এরকম হচ্ছে একটু আমরা তাহলে ব্যাখ্যা করি। ফার্স্ট অফ অল আমি এটাকে যদি এভাবে লিখি কিভাবে লেখা যায়, এখানে খেয়াল করে দেখো এখানে আমার আমি CH3 CH2 Cl লিখতে পারতাম, আমি অনেকভাবে লেখা যেতে পারতো। আচ্ছা আমি একভাবে লিখছি, ধরো আমি এখানে হাইড্রোজেন আছে কয়টা, এই কার্বনটা লিখছি, এখানে হাইড্রোজেন কয়টা, 2টা, আর এই জায়গায় কি বলো ক্লোরিন আছে, আর মিথাইল মূলক আছে কোন জায়গায়, এই জায়গায়, কথার কথা। ওকে CH3 CH2 কে আমি এভাবে লিখতে পারবো, পারবো। আচ্ছা এরপরে পটাশিয়াম হাইড্রোক্সাইড মানে হচ্ছে কি, এখানের মধ্যে কোনটা আসবে, অবশ্যই OH মাইনাসটা আসবে, তাই না? আচ্ছা OH মাইনাসটা আমি একটা কাজ করে আমি একটু ভিন্ন স্টাইলে দিব, কোন স্টাইলে দিব সেটা পরে বলতেছি। আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে প্রভাবক থাকে, প্রভাবকটা হচ্ছে এসিটোন। স্যার এসিটোন কি আবার? এসিটোন হচ্ছে কিটোন। কিটোন অনেককে চিনো না, এসিটোন মানে কি? এসিটোন মানে হচ্ছে কিটোন, এটা প্রভাবক থাকে। এটা কেন থাকবে আমি একটু পরে বলতেছি, এটা একটা ভূমিকা আছে। আচ্ছা খেয়াল করে দেখো এখন এখানে কাহিনী কি হয়েছে, এই যে নিউক্লিওফাইল আসবে, তো নিউক্লিওফাইল তুমি যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড দিবা, তুমি এখন লিখিও না, আমার আগে বোঝার চেষ্টা করো। পটাশিয়াম হাইড্রোক্সাইড যখন দিবা তখন সেখানের মধ্যে অবশ্যই এটা ভাঙ্গন হবে, ভাঙ্গন হয়ে OH নিউক্লিওফাইলটা আসবে, এবং OH নিউক্লিওফাইল কি করবে, সে প্রতিস্থাপন ঘটানোর ট্রাই করবে, সে প্রতিস্থাপন ঘটাবে, এবং সে প্রতিস্থাপন ঘটানোর জন্য সে কি করবে, সে এই অ্যালকাইল হ্যালাইডটাকে আক্রমণ করবে। এখন আক্রমণ করতে গিয়ে সমস্যা কোন জায়গায়, এটা হচ্ছে কি একটা নিউক্লিওফাইল, তাই না? আবার এটা কি একটা নিউক্লিওফাইল, অর্থাৎ এটাও নিউক্লিওফাইল OH, এটাও নিউক্লিওফাইল। এখন এই OHটা যখন আক্রমণ করতেছে, কাকে আক্রমণ করতেছে, এই অ্যালকাইল হ্যালাইডকে যখন আক্রমণ করতেছে প্রতিস্থাপন ঘটানোর জন্য, তখন সামনে একটা কি আছে,
ক্লোরিন আছে, মানে ক্লোরিন নিউক্লিওফাইল সামনে দাঁড়ানো আছে। এখন এই ক্লোরিনও নিউক্লিওফাইল এবং OH ও নিউক্লিওফাইল, এবং তাদের মধ্যে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু অনেক বেশি। ক্লোরিনও একটা নিউক্লিওফাইল, ক্লোরিন কিন্তু খুব স্ট্রং একটা নিউক্লিওফাইল। আমি আবারও বলতেছি, ক্লোরিন কিন্তু স্ট্রং একটা নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল মানে বুঝো যাদের কাছে ইলেকট্রনের অভাব নাই, মানে ইলেকট্রন আছে। ঠিক সেম ভাবে আমি যদি বলি এখানে OH, OH কিন্তু কি স্ট্রং একটা নিউক্লিওফাইল, অর্থাৎ তারা উভয় কিন্তু শক্তিশালী নিউক্লিওফাইল। এখন নিউক্লিওফাইল যখন একসাথে আসতেছে বা মুখোমুখি আসতেছে, তখন সেখানে কি হবে? তখন সেখানে বিকর্ষণ হবে, মারামারি লাগতে পারে। এই যে মারামারি লাগা স্টার্ট করছে, এই যে বলছে না তুই আসতে পারবি না, আমি কার্বনের সাথে থাকবো, তুই আসতে পারবি না। এখন OH বলতেছে না আমি আসবো। সো OH এবং ক্লোরিনের মধ্যে কি হয়েছে? মারামারি লাগছে। এই যে মারামারি যে লাগলো, সেই মারামারিটা অ্যাকচুয়ালি হয়েছে কোত্থেকে? বিকর্ষণ থেকে। অর্থাৎ এটা যেহেতু সমধর্মী চার্জ, এটাও সমধর্মী চার্জ, দুটো সমধর্মী চার্জ যখন একসাথে থাকে তখন সেখানে কি হয়? বাঁধা তৈরি হয়, বিকর্ষণ তৈরি হয়। এবং এই যে বাঁধা যে তৈরি হচ্ছে, সেই বাঁধাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় কি? স্টেরিক বাঁধা। সেই বাঁধাকে কেমিস্ট্রির ভাষায় বলা হয় স্টেরিক বাঁধা। স্টেরিক বাঁধা। এবং এই স্টেরিক বাঁধার কারণে OH কি করতেছে? সামনের দিকে সে আসতে পারতেছে না। এখন সে কি করবে? সে পেছনের দিকে আসা স্টার্ট করবে। কোন দিকে আসা স্টার্ট করবে বলো? সে পেছনের দিকে আসা স্টার্ট করবে। অর্থাৎ OH এখন আসবে এদিকে, যেখানে ক্লোরিন নাই। সে পেছনের দিকে আসা স্টার্ট করছে। কাকে আক্রমণ করবে? কার্বনকে আক্রমণ করবে। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবা, এখানে মিথাইল মূলকে কিন্তু অ্যাকচুয়ালি আছে, ওকে। এবং সে কিভাবে আক্রমণ করতেছে আমি তোমাকে বলি। সে অ্যাকচুয়ালি আক্রমণ করতেছে এভাবে, এটাকে এভাবে ডট ডট না দিয়ে তীরচিহ্ন দিয়ে দাও, তীরচিহ্ন দিয়ে দিলে সবচেয়ে বেস্ট হয়, ওকে। সে কার্বনকে আক্রমণ করবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা বাঁধা আছে, সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে কিন্তু হালকা পাতলা কিন্তু বাঁধা দিচ্ছে, ওকে। কারণ অ্যালকাইল মূলক নিজেও কিন্তু একটা নিউক্লিওফাইল, বাট এত শক্তিশালী নিউক্লিওফাইল না, ক্লোরিনের মতো না। ক্লোরিন কিন্তু একদম জায়ান্ট, মানে অনেক বড় নিউক্লিওফাইল। বাট অ্যালকাইল মূলকে কিন্তু সেখানে একটা বাঁধা দিচ্ছে, তবে সেই বাঁধাটা কিন্তু OH এর জন্য কি এনাফ না। এখন সে কিন্তু অলরেডি কি করতেছে বলো? সে ওইখানে যাচ্ছে কাকে আক্রমণ করার জন্য? কার্বনকে আক্রমণ করার জন্য যাচ্ছে, ওকে। এখন এই পর্যায়ে এসে কি হচ্ছে আমি তোমাকে একটু বিষয়টা বুঝিয়ে বলি কি হচ্ছে। এই পর্যায়ে এসে কি হচ্ছে খেয়াল করে দেখো। এই জায়গায় এসে এখানে একটা রিঅ্যাকশন ঘটবে। রিঅ্যাকশনটা কিরকম আমি তোমাকে বলি। সেটা হচ্ছে যে OH যখন কার্বনকে যখন কি করলো, OH যখন কার্বনকে যখন হচ্ছে কি করলো? আক্রমণ করা শুরু করলো। এখন আক্রমণ করার পরে এখানে আমরা একটা অ্যাসিটন দিয়েছিলাম না? আমরা কি অ্যাসিটন দিয়েছিলাম? আসলে অ্যাসিটনের কাজটা কি জানো? অ্যাসিটন দেওয়ার একটা রিজন হচ্ছে আমাদের তো অবশ্য কি লাগবে? এই যে OH-টা হচ্ছে ক্লোরিনকে দিয়ে রিপ্লেস করাইতে হবে, তাই না? এখন আমরা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি জানো? এটা না দিলে বিক্রিয়াটা স্মুথলি হতো না। এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা হচ্ছে একটা কি পোলার দ্রাবক, অর্থাৎ এটা হচ্ছে ডাইইলেকট্রিক পদার্থ। ডাইইলেকট্রিক পদার্থগুলোর কাজ কি জানো? বন্ধনগুলোকে দুর্বল করা। ডাইইলেকট্রিক পদার্থের কাজ হচ্ছে বন্ধনগুলোকে দুর্বল করা। কার বন্ধনকে সে দুর্বল করছে জানো? কার্বন এবং ক্লোরিনের বন্ধনটাকে সে দুর্বল করছে। কে? অ্যাসিটন। এবং বন্ধনটাকে দুর্বল করলে সুবিধা কোন জায়গায় আমি তোমাকে বলি। সুবিধা হচ্ছে এই যে OH আছে না, OH-টা কি করতেছে? যতই কার্বন এবং ক্লোরিনের বন্ধন আস্তে আস্তে দুর্বল হচ্ছে, তত সেই সুযোগটা নিচ্ছে। যত আস্তে আস্তে কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা দুর্বল হচ্ছে, তত সেই সুযোগটা নিচ্ছে। কি সুযোগের সদ্ব্যবহার বলতে পারো। তত সে কি নিচ্ছে? সুযোগটা নিচ্ছে। অর্থাৎ এই কার্বনের সাথে ক্লোরিনের দেখতেছে ওই পারে কিন্তু সম্পর্ক আস্তে আস্তে কিন্তু ছিন্ন হচ্ছে। আমরা নর্মালি এটাই করি, যেদিকে আমাদের সম্পর্কটা আস্তে আস্তে দেখি যে আমরা যাকে পছন্দ করি তার যদি কোনো জায়গায় যদি ব্রেকআপ হয়, এবং আমরা কি করি? সেই সুযোগটা নেওয়ার ট্রাই করি। সিম্পল কাহিনী এখানে হচ্ছে, এখানেও সে সেম সুযোগটা নেওয়ার ট্রাই করতেছে কে? OH। এবং নিচে কি আছে? অ্যালকাইল মূলকটা আছে। এবং এই অবস্থাটাকে বলা হচ্ছে ট্রানজিশন স্টেট। এই অবস্থাকে বলা হচ্ছে কি? ট্রানজিশন স্টেট। ট্রানজিশন স্টেটকে আমি যদি তোমাদের ফেসবুকের ভাষায় বলি, সেটাকে বলা হয় কমপ্লিকেটেড স্টেট। তোমরা বলো না লাইফ ইজ কমপ্লিকেটেড, কিছু একটা হয়েছে, ঝগড়া হয়েছে, বলো যে লাইফ ইজ কমপ্লিকেটেড। এই কমপ্লিকেটেড কেন? কারণ একদিক দিয়ে হচ্ছে কি হচ্ছে? জোড়া লাগতেছে, আরেক দিক দিয়ে ব্রেকআপ হচ্ছে। কথা বোঝা গেছে? এখন এই অবস্থায় কাহিনী কি? এই অবস্থায় হচ্ছে আমরা যখন দেখলাম যে এই অবস্থায় আমরা একটা জিনিস দেখলাম যে কার্বন এবং ক্লোরিনের বন্ধন যেভাবে ভাঙতেছে, ঠিক সেভাবে কিন্তু OH এবং ক্লোরিনের বন্ধন গড়ে উঠতেছে। অর্থাৎ OH এবং ক্লোরিনের OH ক্লোরিনের দিকে যতই অগ্রসর হচ্ছে, ততই OH এবং ক্লোরিনের বন্ধন গড়া শুরু হচ্ছে। এবং OH এবং ক্লোরিনের বন্ধন যেভাবে গড়া শুরু হচ্ছে, ঠিক সেভাবে আমরা এখানে কার্বন হবে, ঠিক সেভাবে কার্বন এবং ক্লোরিনের বন্ধন ভাঙা শুরু হচ্ছে। আবার বলছি, OH এবং কার্বনের
যেভাবে বন্ধন গড়া শুরু হচ্ছে ঠিক সেভাবে কার্বন এবং ক্লোরিনের বন্ধন ভাঙ্গা হচ্ছে, এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট। আশা করি বোঝাতে পারছি, তো একটা পর্যায়ে গিয়ে কি হয় খেয়াল করে দেখো, এখানে একটা পর্যায়ে গিয়ে এই যে OH এবং ক্লোরিন উভয়ই কিন্তু আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়ে। কেন? কারণ দেখো OH হচ্ছে কি করে, OH তো অলরেডি হচ্ছে মাইনাস ছিল, কারণ OH মাইনাস না, এটা মানে OH তো নিউক্লিওফাইল, ঠিক আছে। এখন এই নিউক্লিওফাইলটা যখন কার্বনের সাথে অগ্রসর হচ্ছে তখন আস্তে আস্তে তার ঋণাত্মক চার্জের কি পরিমাণ কমতেছে। কেন আমি তোমাকে বলি, কারণ সে হচ্ছে কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে, অর্থাৎ সে সমযোজী বন্ধনে আবদ্ধ হওয়া মানে তার ইলেকট্রনটাকে শেয়ার করা, এবং সে আস্তে আস্তে কি করে জানো, ইলেকট্রনটাকে শেয়ার করে ফেলে। কার সাথে শেয়ার করে ফেলে? কার্বনের সাথে শেয়ার করে ফেলে। কিভাবে আমি তোমাকে বলতেছি, দেখো এই ওই যে OH লিখলাম এখানে, OH কি করে কার্বনের সাথে এই যে শেয়ার করে ফেলছে। এখন ক্লোরিন কই গেল? ক্লোরিন কি করে, ক্লোরিন যেহেতু হচ্ছে কি বন্ধনটা ভেঙে গেছিল, ক্লোরিন তার ইলেকট্রনগুলোকে নিয়ে সে বেরিয়ে যাবে। আচ্ছা ইলেকট্রনগুলোকে নিয়ে কেন বের হচ্ছে? কারণ ক্লোরিন এবং কার্বনের মধ্যে যে সমযোজী বন্ধনের যে ইলেকট্রনগুলো ছিল এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রোনেগেটিভ বেশি হওয়ার কারণে সে কার্বন ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করে নিয়ে গেছে। এখন কার্বন কি করছে, এই কার্বনের সাথে OH এর যে দুটো ইলেকট্রন ছিল না, এই দুটো ইলেকট্রনগুলো সে হচ্ছে কি কার্বনের সাথে সুন্দর করে সমযোজী বন্ধনে আবদ্ধ করে ফেলছে। এবং উপরে কি আছে বলো, উপরে দুইটা H আছে আর এখানে আরো দুইটা H আছে, মানে আরেকটা H আছে, আর নিচে কি আছে বলো, CH3 আছে। এবং এটা কি তৈরি করলো, CH3 CH2 OH তৈরি করলো। অর্থাৎ এটাকে বলা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটাকে বলা হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল, যেটা আমরা বলি CH3 CH2OH। এখন এগুলো ব্যাখ্যা আমি কিভাবে লিখবো, খেয়াল করে দেখো, আমি একটু আগে বললাম OH এর ঋণাত্মক চার্জের পরিমাণ কমতেছে। কেন? কারণ OH যে ঋণাত্মক চার্জ ছিল সে কার্বনের সাথে তার ঋণাত্মক চার্জগুলো শেয়ার করতেছে, শেয়ার করলে তো কমবে। আমার কাছে ভাই 100 টাকা আছে, আমি 100 টাকা আরেকজনের সাথে শেয়ার করলাম, তাহলে 100 টাকা দিকে টাকা কমে গেছে। কাহিনী সেম, OH এর যে ইলেকট্রনগুলো ছিল সে কার্বনের সাথে শেয়ার করতেছে, কারণ কার্বনের থেকে ক্লোরিন ইলেকট্রন নিয়ে ফেলছে। কার্বন থেকে ক্লোরিন ইলেকট্রন কেন নিয়ে ফেলছে? কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভ বেশি কার্বন অপেক্ষা। কথা বোঝা গেছে? আর এখানে আরেকটা রিজন আছে, আমি এখানে ডাইইলেকট্রিক পদার্থ ইউজ করছিলাম। ডাইইলেকট্রিক পদার্থের কাজটা হচ্ছে কি জানো, কার্বন এবং ক্লোরিনের বন্ধনটাকে দুর্বল করে দেওয়া, সে উইক করে দিছে। কাকে? ঢুকানোর জন্য। এটা হচ্ছে তুমি বলতে পারো যে আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন কিছু ফ্রেন্ড আছে যারা কি করে ব্রেকআপ ঘটিয়ে দেয়, উল্টাপাল্টা কথা বলে, মানে প্যাচ লাগায় আর কি, প্যাচ লাগাই ব্রেকআপটা ঘটায় ফেলে। তো ব্রেকআপ ঘটালে তার সুবিধা কি, হয়তো তাকে কেউ একজন হচ্ছে কি রিকমেন্ড করছে যে তুমি যাই এই কাজটা করো, আমি তোমাকে এত কমিশন দিব। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম। সো যাকে হচ্ছে বলা হচ্ছে সে অনেক বেশি পণ্ডিত, সে সুন্দর করে প্যাচ টেস্ট লাগে, মশলা টাসলা অ্যাড করে সে ব্রেকআপ করে ফেলছে, এবং সে যার জন্য ব্রেকআপ করাইছে তাকে সে প্রবেশ করার জন্য প্রস্তুত করে দিছে। সো এই যে ডাইইলেকট্রিক পদার্থটা হচ্ছে কি ওই বন্ধু যে ব্রেকআপ ঘটাই দিছে। তো ব্রেকআপ কিভাবে ঘটাইছে? সে ফার্স্টে বন্ধনটা দুর্বল করছে, বন্ধন দুর্বল করে সে কাকে প্রবেশ করার জন্য সুযোগ দিছে? OH কে, এবং সে ক্লোরিনকে বের করে দিছে বলতে আসলে ক্লোরিনকে বের করে নেয়, ক্লোরিন নিচ থেকে বের হয়েছে, কারণ বন্ধন যখন দুর্বল হবে তখন ক্লোরিন তার ইলেকট্রনগুলোকে নিয়ে সে বেরিয়ে যাবে। সেজন্য এখানে তৈরি হয়েছে 1 ডিগ্রি অ্যালকোহল, যেটা হচ্ছে SN1। খেয়াল করে দেখো, এই যে পুরো সামগ্রিক এই বিক্রিয়াতে, এটা কিন্তু স্টেপ নাম্বার 1, অর্থাৎ একটা স্টেপে হচ্ছে সামগ্রিক এই বিক্রিয়াতে, একটা স্টেপে কিন্তু সামগ্রিক একটা বিক্রিয়াতে দেখা যাচ্ছে এখানে দুইটি বিক্রিয়কের উপর সে কিন্তু নির্ভরশীল, মানে পুরো বিক্রিয়াটা দুইটি বিক্রিয়কের উপর নির্ভরশীল। একটা হচ্ছে OH এর উপর নির্ভরশীল এবং আরেকটা হচ্ছে অ্যালকাইল হাইড্রাইডের উপর নির্ভরশীল। সেজন্য আমি তোমাকে বললাম যে যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি দুটি বিক্রিয়কের উপর নির্ভরশীল, একটা OH এবং একটা অ্যালকাইল হাইড্রাইড, দুটি বিক্রিয়ার উপর যদি নির্ভরশীল থাকে তখন সেটাকে বলা হচ্ছে SN2 বিক্রিয়া। আর SN1 কি? একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল থাকবে। যেমন আমি তোমাকে যদি এখন যদি বলি যে SN1 এবং SN2 এর মধ্যে পার্থক্য দেখাও, আমি তোমাকে যদি বলি ডিফারেন্স, আমি এখানে বুঝে দিচ্ছি। আচ্ছা আমি এটাকে ব্যাখ্যা লিখে দিব। আচ্ছা তোমরা যদি বলো ভাইয়া ব্যাখ্যাটা একটু কষ্ট করে লিখে দেন, ওকে ব্যাখ্যাটা লিখে দিচ্ছি। আমি কি ব্যাখ্যাটা লিখে দিব, ঠিক আছে? ব্যাখ্যাটা লিখে দিচ্ছি, সবাই ভালোভাবে খেয়াল করে দেখো, কারণ অনেকে বলবো ভাইয়া ব্যাখ্যা লেখা ছাড়া আমি পারি না। আচ্ছা ব্যাখ্যা সুন্দর করে লিখে দিচ্ছি, তুমি লেখা স্টার্ট করো। ফার্স্ট অফ অল, আর এই পর্যন্ত আমি এমন কোনো কোশ্চেন নেই যেখানে ব্যাখ্যা লিখে দিই নেই। যাই হোক দেখো, আচ্ছা এটা কেন বললাম ভাইয়া, দেখো ফার্স্ট অফ অল এখানে SN2 বিক্রিয়াটির পাশে লিখবা SN2 বিক্রিয়াটির মেকানিজম এক ধাপে সংঘটিত হয়। কি বলবো বলো, এটা মুছে দিচ্ছি, এটা এখন দরকার নেই, ট্রানজিশন স্টেট লিখে ফেলছি আশা করি। এক ধাপে সংঘটিত হয়। কয় ধাপে সংঘটিত হয়? এক ধাপে সংঘটিত হয়। মনে থাকবে SN2 বিক্রিয়াটির মেকানিজম কত ধাপে সংঘটিত হয়? এক ধাপে সংঘটিত হয়।
ওকে, এখন খেয়াল করে দেখো এই যে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড যে আমি লিখলাম, এখানে কত ডিগ্রি লিখলাম? 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। খেয়াল করে দেখো 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশন দেওয়া হয়, তখন ওই অ্যাকোয়াস সলিউশন অর্থাৎ তখন ওই পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিউক্লিওফাইল OH মাইনাস অ্যালকাইল হ্যালাইডের ক্লোরিন নিউক্লিওফাইলকে সহজে প্রতিস্থাপন করাতে পারে না। কেন সহজে প্রতিস্থাপন করাতে পারে না সে? কেন? কারণটা কি আমি বলি। কারণটা হচ্ছে এখানে ক্লোরিন আয়ন এবং ক্লোরিন আয়ন কেন আমি তোমাকে বলি, ক্লোরিন এখানে এটা বলতে পারো যে এখানে ক্লোরিন এবং OH, এটা বলতে পারো ক্লোরিন এবং OH উভয় নিউক্লিওফাইল। ক্লোরিন এবং OH উভয় নিউক্লিওফাইল, এবং উভয় নিউক্লিওফাইল মানে হচ্ছে তাদের মধ্যে ইলেকট্রন ঘনত্ব অনেক বেশি। ওকে, এই যে বেশিটা আমি ভেবে দিলাম, ইলেকট্রন ঘনত্ব বেশি, যার কারণে তাদেরকে বলা হচ্ছে সমধর্মী চার্জ। সুতরাং তারা হচ্ছে সমধর্মী চার্জ। তারা কি? সমধর্মী চার্জ। আর আমরা সবাই জানি সমধর্মী চার্জ, আর আমরা জানি সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। আর আমরা জানি সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। আমরা জানি সমধর্মী চার্জ কি করে? বিকর্ষণ করে। এবং বিকর্ষণ করার ফলে তাদের মধ্যে একটা বাধা সৃষ্টি হয়, এবং বিকর্ষণ করার ফলে তাদের মধ্যে বাঁধার সৃষ্টি হয়, এবং এই বাঁধাকে রসায়নের ভাষায় স্টেরিক বাঁধা বলে। ওকে, কি বলে? স্টেরিক বাঁধা বলে। এখন এই অবস্থায় আমরা হচ্ছে একটা ডাই ইলেকট্রিক পদার্থ হচ্ছে কি করব? অ্যাড করব। তো আমরা এখন লিখব কি? এই অবস্থায় আমরা যখন ডাই ইলেকট্রিক পদার্থ যখন হচ্ছে যোগ করব অ্যাসিটোন হিসেবে, তখন এই ডাই ইলেকট্রিক পদার্থটা কি করে? কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা কি করে? দুর্বল করে দেয়। এবং OH কি করে? কার্বনের সাথে আস্তে আস্তে কি বন্ধন গঠন করা শুরু করে। এখন আমি কি লিখব? এখন আমরা লিখে ফেলো,
এখন আমরা ডাই ইলেকট্রিক পদার্থটা অ্যাড করব কেন? কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা ভাঙার জন্য। যেহেতু এত সমস্যা হচ্ছে, সো ডাই ইলেকট্রিক পদার্থটা যখন আসবো কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হবে, আস্তে আস্তে কি হবে? দুর্বল হবে। এবং এই অবস্থায় ওএইচটা হচ্ছে সুযোগটা নিবে এবং ওএইচ কি করে? কার্বনের সাথে যতই অগ্রসর হবে এই পর্যায়ে, এটা লিখে ফেলো। এখন আমরা ডাই ইলেকট্রিক পদার্থটা অ্যাড করব, ডাই ইলেকট্রিক পদার্থটা অ্যাড করব, কার্বন এবং ক্লোরিনের বন্ধনটা দুর্বল হয়ে যাবে। সো দুর্বল হয়ে যাবে, এরপর আমরা কি করব? এখন এই সুযোগটা কাজে লাগাবে কে? ওএইচ। এখন ওএইচ যতই নিউক্লিওফাইল যতই কার্বনের দিকে অগ্রসর হবে ততই ওএইচ এর সাথে কার্বনের নতুন বন্ধন গড়ে উঠবে। OH যতই কার্বনের দিকে অগ্রসর হবে ততই OH এর সাথে কার্বনের নতুন বন্ধন গড়ে উঠবে এবং কার্বন এবং ক্লোরিনের বন্ধন সম পরিমাণে ভাঙতে থাকবে। এই অবস্থায় OH এবং ক্লোরিন OH এবং ক্লোরিন মাইনাস আয়ন, অর্থাৎ এই অবস্থায় OH মাইনাস এবং ক্লোরিন মাইনাস উভয় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে। আচ্ছা মাইনাসটা দিও না, উভয় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে। OH এবং ক্লোরিন উভয় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে, উভয় আংশিক ঋণাত্মক চার্জযুক্ত হয়ে পড়বে এবং পরিশেষে OH কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হবে এবং ক্লোরিন তার সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রন নিচের দিকে টেনে নিয়ে সে ক্লোরাইড আয়ন গঠন করে এবং OH কার্বনের সাথে সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করে। যেহেতু এই পুরো বিক্রিয়াটিতে শুধুমাত্র বলা যাবে না, যেহেতু এই পুরো বিক্রিয়াটিতে দুইটি কি আছে? বিক্রিয়ক উপস্থিত আছে, সেজন্য এখানে বলা হচ্ছে কি যে এই প্রতিস্থাপন বিক্রিয়ায় গতি দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল। একটা হচ্ছে OH, একটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে রিজন, এটাকে বলা হচ্ছে SN2। আমার মনে হয় এখানে অ্যান্ড অর্থাৎ SN1 এবং SN2 এখানে শেষ। এখন আমরা পড়বো SN1 এবং SN2 এর কম্প্যারিজন। এখন আমরা কি আলোচনা করব বলো? SN1 এবং SN2 এর কম্প্যারিজন। এটা লেখা শেষ, একবার লিখে ফেলো SN1 এবং SN2 এর কম্প্যারিজন। এখন আমরা আলোচনা করব SN1 এবং SN2 এর কম্প্যারিজন অর্থাৎ তুলনা। খেয়াল করে দেখো, এই যে SN1 এবং এখানে SN2 দুইটার মধ্যে আমরা তুলনা করব। SN1 এর তুলনা একটু শিখে ফেলি, SN1 এর তুলনা এবং SN2 এর তুলনা। তার এখানে আগে ফার্স্টে SN1 কয়টি বিক্রিয়কের উপর নির্ভরশীল? আচ্ছা আগে বলো SN1 কয় স্টেপে ঘটে? 2 স্টেপে ঘটে, অর্থাৎ 2 ধাপে ঘটে, তাই না? SN2 কয় স্টেপে ঘটে? 1 স্টেপে ঘটে, তাই না? 2 নাম্বারটা লিখো, SN1 কয়টি বিক্রিয়কের উপর নির্ভরশীল? দুইটি নাকি একটি? অবশ্যই একটি। SN1 একটি বিক্রিয়কের ডট 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 অর্থাৎ একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, তাই না? আর SN2 দুটি বিক্রিয়কের
দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল ডট ডট ডট। 3 নাম্বার স্টেপে দেখো SN1 হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া। SN1 হচ্ছে কি প্রথম ক্রম বিক্রিয়া। SN1টা কি আমি বললাম প্রথম ক্রম বিক্রিয়া। প্রথম ক্রম বিক্রিয়া মানে কি জানো? প্রথম ক্রম বিক্রিয়া। আর SN2 হচ্ছে দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটা ডিপেন্ড করে সূচকের উপরে। স্যার কিচ্ছু বুঝি নেই, এত কিছু না। দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল হলে তাদেরকে দ্বিতীয় ক্রম বিক্রিয়া বলে, আর একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল হলে তাদেরকে প্রথম ক্রম বিক্রিয়া বলে। এরপরে SN1 কার ক্ষেত্রে সহজে ঘটে? 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে। এটা আমি আলোচনা করতেছি। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সবচেয়ে বেশি সহজে ঘটে। আর SN2 4 ডিগ্রি না 4 ডিগ্রি না 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে সহজে ঘটে। সহজে ঘটে, তাই না? আচ্ছা, এবারে 5 নম্বরটা দেখো। এটা সক্রিয়তার ক্রমটা যদি বলি 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। আর এটা যদি বলি 1 ডিগ্রি 2 ডিগ্রি, মানে তার বিপরীতটা। এখন কেন স্যার আমি একটা জিনিস বুঝি নাই যে সহজে ঘটে কেন। আচ্ছা খেয়াল করে দেখো SN1টা কীরকম ছিল? SN1টা ছিল এরকম না যে CH3 3 ডিগ্রি ছিল, তাই না? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ছিল। মনে রাখবা আমরা যখন তৈরি করি আমরা চাই হচ্ছে উৎপাদের স্থিতিশীলতা বাড়ুক। তো উৎপাদের স্থিতিশীলতা যখন আমরা দেখি তখন সেখানে কার্বোক্যাটায়ন যখন উপস্থিত থাকে তখন কার্বোক্যাটায়ন স্থিতিশীলতা ক্রমটা হচ্ছে 3 ডিগ্রি ইজ গ্রেটার দেন 2 ডিগ্রি ইজ গ্রেটার দেন 1 ডিগ্রি। অর্থাৎ সবচেয়ে বেশি স্থিতিশীল উৎপাদ কত? 3 ডিগ্রি, এরপরে 2 ডিগ্রি, এরপরে 1 ডিগ্রি। আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের সবচেয়ে উৎপাদের পরিমাণ বেশি থাকবে, এরপর আরেকটু কম থাকবে, এরপর আরেকটু কম থাকবে। তো আমরা চাই উৎপাদের পরিমাণ বেশি বেশি বাড়ানোর জন্য। সেক্ষেত্রে 3 ডিগ্রির ক্ষেত্রে সবচেয়ে বেশি SN1 সহজে ঘটবে। কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে, আচ্ছা এটা 3 ডিগ্রি অ্যালকোহল না, এটা 3 ডিগ্রি হ্যালাইড। ও শিট, এটা 3 ডিগ্রি হ্যালাইড হবে। 3 ডিগ্রি হ্যালাইড হবে, লিখতে পারে অ্যালকোহল, তবে হ্যালাইড লিখলে সবচেয়ে বেস্ট। দেখো 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো ঘটে কি SN1। বাট 1 ডিগ্রির ক্ষেত্রে সমস্যা কি? তার জন্য আমাকে একটু আবার আঁকতে হবে। 1 ডিগ্রিতে কি ছিল? এটা ছিল, অর্থাৎ এখানে একটা H, এখানে একটা H, আর এখানে কি ছিল? Cl ছিল, তাই না? 1 ডিগ্রির ক্ষেত্রে সমস্যা কোন জায়গায় জানো? ধরো এখানে তুমি 1 ডিগ্রি না দিয়ে 2 ডিগ্রি দিছো সাপোজ, তো 2 ডিগ্রি দেওয়া মানে কি মিথেনমূলক দুটো থাকা। এখন এই যে ক্লোরিনের কে রিপ্লেস করতে OH যখন আসবে, OH যখন এদিকে যখন আসা স্টার্ট করবে তখন সে কিন্তু এখানে দুইটা দ্বৈত লিখছে। দ্বৈত মানে বুঝো, দুইটা গুন্ডা লিখছে, একটা গুন্ডা মিথাইল আর একটা গুন্ডা মিথাইল। দুইটা গুন্ডা যখন দাঁড়া থাকবে তখন OH এর রিপ্লেস ঘটানো, অর্থাৎ OH এখানে কানেক্টেড হওয়ার জন্য, অর্থাৎ OH এখানে কার্বনের সাথে যুক্ত হওয়ার জন্য তার কঠিন হয়ে পড়বে। তুমি এখানে মিথাইলমূলক আরেকটা দাও তো, 3 ডিগ্রি দাও তো, আরো কঠিন হয়ে পড়বে। অর্থাৎ OH কোনোভাবে কার্বনের সাথে যুক্ত হতে পারবে না। কেন? কারণ এরা ডিস্টার্ব করবে, কারণ এরা নিজেরাই কিন্তু নিউক্লিওফাইল। এরা নিজেরাই কিন্তু নিউক্লিওফাইল। কেন নিউক্লিওফাইল? কারণ আমরা জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা। এই যে নিউক্লিওফাইল দেখছো, কারণ এটা আগে ছিল মিথেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করা হয় তখন সেটা কি তৈরি হয়? মিথাইল মূলক। আর মিথাইল মূলকে কি আছে? ইলেকট্রন আছে না? কেন? কারণ হাইড্রোজেন যখন তুমি বের করে দিছো, একটা হাইড্রোজেন বের করা মানে হচ্ছে হাইড্রোজেন ইলেকট্রনগুলো দিয়ে চলে আসছে, সো তার কাছে ইলেকট্রন আছে, সো তারা নিউক্লিওফাইল। এতগুলো নিউক্লিওফাইল যখন থাকবে তখন OH এর আক্রমণ ঘটানো খুবই কষ্টসাধ্য হবে। তো সেজন্য যত বেশি অ্যালকাইল মূলক কম থাকবে তত বেশি ভালো SN2 এর জন্য, আর যত বেশি অ্যালকাইল মূলক বেশি থাকবে তত বেশি ভালো কি SN1 এর জন্য। তো আমাদের ক্লাস এখানে শেষ। আমরা SN1 পড়েছি, SN2 পড়েছি। SN1 কাকে বলে? যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল তাদেরকে SN1 বিক্রিয়া বলে। আর যে সকল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার গতি শুধুমাত্র দুটি বিক্রিয়কের, শুধুমাত্র বলা যাবে না, দুটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভরশীল, অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড এবং নিউক্লিওফাইল উভয়ের উপর নির্ভরশীল হবে, তাদেরকে SN2 বলে। আর SN1 দুই ধাপে ঘটে, আর SN2 হচ্ছে এক ধাপে ঘটে। SN1 এর প্রথম ক্রম বিক্রিয়া আর SN2 এর দ্বিতীয় ক্রম বিক্রিয়া। SN1 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড ক্ষেত্রে সহজে ঘটে, আর SN2 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে সহজে ঘটে। আর তার এই যে এটা হচ্ছে আর কি সক্রিয়তার ক্রম। এটা কি তার সক্রিয়তার ক্রম। সো আমরা সবসময় মনে রাখবো সক্রিয়তার ক্রম থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সে কত ডিগ্রির ক্ষেত্রে সে সহজে ঘটাবে। 3 ডিগ্রি SN1 আর SN2 হচ্ছে 1 ডিগ্রি। আশা করি ক্লাসটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব E1 এবং E2, অর্থাৎ অপসরণ বিক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। অপসরণ বিক্রিয়া হচ্ছে E1 এবং E2, এবং এর সাথে সাথে আমরা গ্রিডনাট বিকারকটা পড়ে নিব। সো E1 এবং E2 গ্রিডনাট বিকারক পড়ার পরে আমাদের কিন্তু হচ্ছে জৈব রসায়ন বলতে গেলে
একদম প্রায় শেষ পর্যায়ে। এবার 38তম লেকচারে গিয়ে আমরা আলোচনা করব অ্যালকোহল এবং অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড এবং কিটোনে তোমাদের 2টা ক্লাস লাগবে, আর অ্যালকোহলে একটা ক্লাসই এনাফ। অর্থাৎ অ্যালকোহল তো আমি এখানে পড়তেছি অবশ্য, এগুলো বলতে গেলে অ্যালকোহলেরই পড়া, এগুলো সবগুলো অ্যালকোহল না। সো অ্যালকোহল অবশ্যই পড়তেছি, তবে অ্যালকোহলে আরও কিছু বিষয় আছে, যেমন অ্যালকোহল শনাক্তকরণ এবং অ্যালকোহলের হচ্ছে আরও কিছু মেকানিজম, এগুলো আর কি। সো 40 থেকে 41তম বা 42তম ক্লাসের মধ্যে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে দিচ্ছি তোমাদের জন্য অর্গানিক কেমিস্ট্রি। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।